তুই খুব পাষাণ অহন ভাই, একটিবার আমাকে দেখতে আসলি না। অহন ইমার গালটা টেনে বিছানায় এসে বসে। এদিক ওদিক তাকিয়ে পুরো রুমটা দেখে বলে, রুচিশীল মানুষ শান ভাই, কি বলিস? সিম্পলের মধ্যে অসামান্য সুন্দর রুমটা। ইমা কপট রাগে অহনের পাশে বলল, কি ব্যাপার বলতো, এত সুনাম করছিস কেন? তোর সাথে কথা হয়েছে তার? হ্যাঁ, পরশু অফিসে ডেকেছিল। কেন ডেকেছিল? ইমার প্রশ্নের ঝুড়িতে অহন কপাল চাপড়ে আবার ইমার গাল টেনে বলে, তোর এত কথা জেনে লাভ নাই, যা তৈরি হয়ে নে, আমার ধামরায় যাব। ইমা কপাল কুঁচকিয়ে চোখ পাকিয়ে জিজ্ঞেস করে, ধামরাই কেন যাব? আমি যাব না। তুই আসছিস, এখন গান শোনাবি, গল্প করবি, আমি বসে বসে শুনবো, কোথাও যাব না আজ। অহন এক প্রকার জোর করতে লাগলো। চল না, গেলে অনেক ভালো লাগবে। আমি হাঁপিয়ে উঠেছি বদ্ধ ঘরে। ইমা ভাইয়ের আকুতি জানানো কথা ফেলতে পারে না। তৈরি হওয়ার জন্য থ্রি পিস আর বোরকা পরতেই অহন এসে দাঁড়ায় পেছনে। ইমা অহনকে দেখে ভ্রুকুটি করে বলে, এখানে ভূতের মতো দাঁড়িয়ে আছিস কেন ভাই? যা বস, আমি তৈরি হয়ে আসছি। কি পরবি তুই? এই বোরখা থ্রি পিস? দেখ অহন ভাই, আজও যদি আমার ড্রেস সিলেকশন নিয়ে প্যাকর প্যাকর করিস, সত্যি আমি কিন্তু যাব না। আমি যা পরবো তাতেই তুই সন্তুষ্ট থাকবি। ইমার গলায় বিরক্তের ঝাড়ি অহনের জন্য। অহনের ভাবভঙ্গি দেখে কিন্তু স্পষ্ট সে ইমার কোনো কথাই কানে তোলেনি। সাথে আনা প্যাকেটটা ইমার হাতে ধরিয়ে দিয়ে বলে, মা, এটা তোকে দিয়েছে, বলেছে আজ পড়তে, আরো অনেক কিছু দিয়েছে, সেগুলো নিয়েছে ইরার কাছে। মা দিয়েছে শুনে ইমা তৎক্ষণাৎ প্যাকেটটা খুলে দেখে ফিরোজা রঙের একটা শাড়ি, ম্যাচিং ব্লাউজ ও অন্যান্য সামগ্রী। ইমার শাড়ির রং আর চুড়ি দেখে খুশি লাগে। মায়ের কাছে কত আবদার করেছিল, কিন্তু মা দিতে পারেনি। আজ পেয়ে খুশিতে চোখ ছলছল করে। অহন ইমাকে বুকে জড়িয়ে বলে, পাগলি একটা, যা তৈরি হয়ে নে। আচ্ছা, তবে এর ওপর কিন্তু আমি বোরকা পরবো। অহন হার্ডবোর্ডে হেলান দিয়ে বলল, তার দরকার হবে না, রিজার্ভ গাড়িতে যাব, কেউ দেখবে না তোকে। বোরখা পরলে যে গরম পড়ছে, তুই অসুস্থ হয়ে পড়বি। তার চেয়ে হিজাব বেঁধে নিস শাড়ির উপরে। আচ্ছা ঠিক আছে। ইমা আনন্দিত মুখে শাড়িটা নিয়ে ইরার ঘরের দিকে তৈরি হতে গেল। ইরা ইমার চোখে কাজল দিয়ে ঠোঁটে হালকা লাল লিপস্টিক দিয়ে দেয়। বাড়ি থেকে বেরোনোর সময় ইরা অহনকে দুটো ব্যাগ ধরিয়ে দেয়। ইমা জানতে চাইলে ইরা সঠিক জবাব দেয় না। আসার আগে ইরা ইমাকে দেখে হেসেছিল। অহন চোখ গরম দেওয়ায় ইরা হাসি চেপে রাখে। ইমার বিষয়টা গোলমেলে লাগলেও কিছু বলে না, কিন্তু এখনও রহস্যটা মাথায় কুড়মুড় করছে। তাই ভাইকে প্রশ্ন করেই বসলো, ভাই, ইরাপা তখন হাসছিল কেন রে? আমি কি করে বলবো? আমি কি মনোবিজ্ঞানী নাকি? অহনের কথা শুনে ইমা মৃদু ভেঙচে আবার বলল, ভাই, আমার গরম লাগছে খুব, ঘেমে একাকার হয়ে গেলাম। এই তো চলে আসছি। ভাইয়ের রুমটা এসি রুম, গিয়ে আরাম করিস। অহনের মুখে ভাই ডাক শুনে ইমার শির দ্বারা বেয়ে শীতলতা বয়ে গেল। ঢোক গিলে প্রশ্ন করলো, ভাই? কার ভাই? কিসের ভাই? আমরা কই যাচ্ছি অহন ভাই? ইমার চোখের করুণ চাউনি দেখে অহন হাসি সংবরণ করে। জানালার দিকে মুখ ঘুরিয়ে বলে, আছে এক ভাই, তোর এত কিছু জেনে কাম নাই, চুপ থাক। ভাই, তুই আমার সাথে গেম খেলিস না, বলে দিলাম। আমাকে শাড়ি পরিয়েছিস, কার কান পরায় বল? না বললে আমি চলন্ত গাড়ি থেকে নেমে যাব, দেখিস। ইমার হুমকি শুনে অহন অট্ট হাসিতে ফেটে পড়ে। ইমার বুঝতে বাকি থাকে না তাকে সাজিয়ে গুছিয়ে সিংহের গুহায় নিয়ে যাওয়া হচ্ছে। ইমা অহনের বাহুতে কিল ঘুষি দিতে দিতে কাঁদে। তুই এমনটা কেন করলি? আমি যাব না এখানে। তুই এমনটা কেন করলি? আমি যাব না ওখানে। এজন্য ইরাপা হাসছিল, আমি যাব না। অহন ইমার মাথাটা এক হাত দিয়ে জড়িয়ে বুকে এনে বলে, সত্যি পাগলি তুই। আচ্ছা শান্ত হ। মা পপু আমাকে বলেছে তোকে ওখানে রেখে আসতে, শাড়ি পরিয়ে রেখে আসতে। বিয়ের পর নাকি শাড়ি পরা বাধ্যতামূলক। তারা চাই তুই সংসারী হ। তারা চাইলেই হবে? আমি ওই শয়তানের সাথে সংসার করব না। তুই কেন আমাকে আগে বললি না? ইমা ফুপিয়ে কাঁদে। ইমার মাথায় হাত বুলিয়ে অহন বলে, দেখা যা হয়েছে তাতে আমিও এই বিয়েতে রাজি ছিলাম না। ইচ্ছা ছিল তোকে এখান থেকে নিয়ে যাব, কিন্তু ইমা অহনের বুক থেকে মাথা সরিয়ে বলে, কিন্তু কি? শান ভাই ওদিনে অফিসে ডেকেছিল, তিনি ক্ষমা চেয়েছেন। বাড়ির সবার সাথে তার কথা হয়েছে, সবাই তাকে ক্ষমা করে দিয়েছে।
এজন্য সবাই চায় তুইও তাকে ক্ষমা করে নতুন করে জীবন শুরু কর। সবার কথাই তো আমার মন চলে না, তাই না ভাই? আমার দ্বারা এটা সম্ভব না। আমি তাকে চাই না, তার সাথে সংসারও করতে চাই না। ইমার কণ্ঠস্বরে দৃঢ়তা ফুটে ওঠে, সাথে একরাশ রাগও। অহনের পাশ থেকে সরে বসে জানালার দিকে মুখ ফিরায়। রাগ অভিমানে অন্তরটা জ্বলছে। অহন কিছু বলতে চাইলেও ইমা শোনে না। বাকি পথ দু ভাই বোন চুপচাপ থাকে। গাড়ি সাবার পেরিয়ে ধামরায় চলে আসে। এখানেও শানের ছোট্ট একটা দ্বিতলা বাড়ি আছে। ইমা অহন যখন পৌঁছায়, বিকেল শেষ হয়ে এসেছে প্রায়। দূর আকাশে রক্তিম আভা খেলা করছে। একটু ভেতরে বিধায় গাড়ি গেল না। ইমা সরু মাটির রাস্তা ধরে অহনের পিছু পিছু যেতে লাগলো। অহনের হাতে ব্যাগ। ইমা শতভাগ নিশ্চিত এর একটাতে ইমার আর ওর কাপড় দিয়েছে। লুকিয়ে পুরো দুনিয়া যেন এই সিংহের গুহায় পাঠানোর আয়োজন করছে মহাসমারোহে। বুকটার বাম পাশে ধাম ধাম শব্দ হচ্ছে। গলা শুকিয়ে আসছে কেন যেন। শানকে এতদিন পর আবার দেখবে ভাবতেই ভেতরে অজানা শিহরণ হতে লাগলো। কিছুটা আধা কাঁচা রাস্তা পেরিয়ে শানের খামার বাড়ি। আশেপাশে বাড়ি, মহিলা, বাচ্চারা কৌতূহল চোখে ইমার দিকে তাকিয়ে আছে। অবশেষে শানের খামার বাড়ির গেটে এসে থামলো দুজন। সরু রাস্তার দুপাশে বাগানে ঘেরা। তার কাটা দিয়ে সেগুলো নিরাপদ রাখার ব্যবস্থা করা হয়েছে। গেটের সামনে সুপারি, মেহগনি, নারকেল গাছের ছায়াময় বাগান। দারোয়ান গেট খুলে দিতেই ওরা ভেতরে ঢুকলো। দ্বিতল বাড়ির একপাশে কবুতরের ঘর, আর চারপাশে ফল ফলাদির বাগান। পেয়ারা, আমড়া, পেঁপে, আম, কাঁঠাল সহ নানা গাছের ছড়াছড়ি। চক্ষু জুড়িয়ে যায় এই পরিবেশ আর বাড়িটা দেখে। ইমা বাড়িটার কাছে গিয়ে সদর দরজার দুপাশে টাইলসের বেঞ্চিতে বসলো। সুনির্মল শীতল বাতাসে ইমার সর্বাঙ্গ জুড়িয়ে গেল। ইমা এদিক ওদিক তাকাতেই হৃৎপিণ্ডের গতি বেড়ে গেল। হাত ও চোখের পাতা কাঁপছে। দাঁড়াবে দাঁড়াবে ভাবতেই মানুষটা কাছাকাছি এসে দাঁড়ালো। লুঙ্গি গেঞ্জি পরে শান গেট দিয়ে প্রবেশ করলো। ইমার মনে হয় এই মানুষকে কিছুতেই সাধারণ লাগে না। অসাধারণ তার মুখশ্রী ও দেহ গড়ন। ইমা লাজুকলতার মতো চুপচাপ চোখ নামিয়ে বসে আছে। শান গেটে ঢুকে কপাল কুঁচকে তাকিয়ে থাকে ইমার দিকে। ইমাকে এখানে দেখে অপ্রত্যাশিত আনন্দ অনুভব করে। মনের কোণের এই স্বপ্নটুকু যে সত্যি হবে শানের ভাবনার বাহিরে ছিল। না চাইতেই ঠোঁটে মৃদু হাসি আসে। শান হাত বাড়িয়ে হ্যান্ডশেক করতে গেলে অহন জড়িয়ে ধরে শানকে। শান কোলাকুলিতে অভ্যস্ত না। অস্বস্তি লাগলেও মুখে এক চিলতে নিরস হাসি এনে দুজনকে বাড়ির ভেতর নিয়ে যায়। কথা বলতে বলতে ইমার হাসি পায় শানকে লুঙ্গিতে দেখে। ঠোঁট চেপে হাসে ওদের পিছু পিছু যেতে যেতে। শান পেছন ফিরে পুলকিত নয়নে ইমার হাসি দেখে। ইমার দেহ বরণ মুগ্ধ করে শানকে। ফিরোজা রঙের মায়ায় নিজেকে হারিয়ে ফেলে। সানার শরীর এখনো ভালো না বিধায় বসার ঘরে সোফায় শুয়েছিল। ইমা অহনকে দেখে মাথা নত করে উঠে বসলো। অহনের ভেতরটা পুড়ে ছারখার হয়ে গেছে ওই দিন সানার কথা শুনে। আজ সে ছাই থেকে আবার আগুন জ্বলছে সানার শুকিয়ে মলিন হওয়া মুখটা দেখে। অযত্নে রাখা মূর্ছা যাওয়া কোনো ফুলের মতো নেতিয়ে পড়েছে সানার সর্বাঙ্গ। অহনের নয়ন জুড়ে জল ভরে আসে। সানা এদিকে না তাকালে হয়তো অহনের মনে লুকানো সব কথা আজ বেখেয়ালেই প্রকাশ পেয়ে যেত, যা এতদিনে প্রকাশ পায়নি। এখন আর অহন সেটা প্রকাশ করবে না, অন্তরেই দাফন করে ফেলবে। দ্রুত নিজেকে সামলে নিল অহন। অন্যদিকে দৃষ্টি ফিরিয়ে চোয়াল শক্ত করে মনের আক্রোশের জোয়ারে জলে বাঁধ দিল। সানা শুকনো হাসি দিয়ে ইমার দিকে হাত বাড়িয়ে ডাকে, এদিকে আসো ভাবি। ইমা যেন এই অনুমতির অপেক্ষায় ছিল এতদিন। তাই তো ডাকা মাত্র এই সকল লাজ লজ্জা ভুলে সানাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। শান সানাকে ইশারায় শক্ত হতে বলে। অহনকে নিয়ে উপরে চলে যায়। অহনের ইচ্ছে করছিল জিজ্ঞেস করতে, সানা তুমি কেমন আছো? যদিও সে জানে তার সানা ভালো নেই, কিছুতেই ভালো নেই। কাঁদছো কেন? আমি ঠিক আছি, কেঁদো না তো। ইমার মুখটা দুহাতে ধরে চোখের জল মুছিয়ে দেয়। ইমা নত মাথায় শুধু কেঁপে কেঁপে ওঠে। সানা ইমার থুতনি ধরে দুর্বল গলায় বলে, আমার লক্ষ্মী ভাবিটা তুমি, তোমাকে কাঁদতে দেখলে আমার ভালো লাগে। ইমা সানার হাত নিজের হাতের মাঝে নিয়ে বলে। আচ্ছা, আর কাঁদবো না। সানা ঠোঁটে এক চিলতে মলিন হাসি এনে ইমার মাথাটায় চুমো দেয়। ইমার আনন্দের সীমা থাকে না সানার সান্নিধ্যে আসতে পেরে। বুকের উপর থেকে পাহাড় সমান বোঝা নেমে যায়। তোমাকে কাঁদতে দেখলে আমার ভালো লাগে বলো তো? তুমি তো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছো ভাবি। যাও রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। খালা, খালা।
সান্নার ডাকে রান্নাঘর থেকে একজন মাঝবয়সী মহিলা ছুটে আসে। যে মা জননী। সানার আশেপাশে অচেনা মেয়েকে দেখে সালাম দেয়। ইমাও জবাব দেয় তার সালামের। এটা কে জানো খালা? মহিলা কৌতূহলী চোখে ঘাড় নাড়িয়ে না। বলে। সানা সহাস্যে বলে, আমার মিষ্টি ভাবি, তোমার শান বাবার বউ। কথাটা শোনা মাত্র মহিলা খুশিতে উৎফুল্ল হয়ে উঠল। ও মা, তাই নাকি? আমি ভাবলাম কে না কে আসছে, তাই নাস্তা তৈরি করতেছিলাম। মাশাআল্লাহ। ইমার মুখে হাত দিয়ে সেই হাতটা ঠোঁট ছুঁয়ে বলল, যাও তোমার বৌমাকে তার রুমে নিয়ে যাও, এই ব্যাগগুলোও সাথে নাও। আচ্ছা চলো বৌমা। বসার ঘর থেকে বেরিয়ে সোজা সিঁড়ি, তার বাঁ পাশে একটা রুম আর হয়তো রান্নাঘর। ইমা সিঁড়ি দিয়ে দোতলায় উঠে আসে। এখানে 3টে বেডরুম, ডান পাশে একটা আর বাম পাশে 2টো বেডরুম। খালা ইমাকে ডান পাশের রুমে নিয়ে দিয়ে আসলো। খালা বের হয়ে গেল। ইমা তাড়াতাড়ি আঁচল বুকের ওপর থেকে ফেলে লম্বা শ্বাস নেয়। নতুন শাড়ি পরে গায়ে গরম ধরে গেছে ইমার। এসি হয়তো বন্ধ, খালা পাখাটা চালিয়ে গেছে। ইমা হিজাবটা খুলে চুল কাঁধে একপাশে এনে রাখলো। জানালা দিয়ে দক্ষিণা বাতাস ঢুকছে। ইমার উন্মুক্ত পেটে গলায় এসে লাগছে সে বাতাস। শাড়িটা খুলে সবেমাত্র বিছানার উপর রেখেছে, অমনি দরজা খুলে শান মোবাইলে কথা বলতে বলতে প্রবেশ করলো। দুজন দুজনকে দেখে হা করে তাকিয়ে আছে। শান মোবাইলের লাইন কেটে চোখ নামিয়ে নিল। ইমার নিচের ভাগ্যের উপর রাগ লাগতে লাগলো। তার সামনেই বারবার এমন অবস্থা কেন পড়তে হয়? ধ্যাত। ইমা পরে থাকা শাড়িটা জড়সড় করে লজ্জা ঢাকার চেষ্টা করলো। দরজায় যে লক নামক কোনো বস্তু আছে এটা কি ভুলে যাও? শান রাগী গলায় পেছন ফিরে সেলফের উপরে ফাইল নাড়তে নাড়তে বলল, ইস, আমি না হয় ভুলে গেছি, আর আপনি? শান কপালে ভাঁজ ফেলে ইমার দিকে ঘুরে দাঁড়ালো। আমি কি? আপনি কেন ভুলে যান কোথাও প্রবেশ করতে হলে নক করে ঢুকতে হয়? এক্সকিউজ মি, রুমটা আমার। আপনি যে রুমে ঢুকে এই হালে থাকবেন সেটা তো আমার জানার কথা না, তাই না? ইমা কপট রাগ দেখিয়ে বলে, দেখুন, ভালো হচ্ছে না কিন্তু। এই হালে মানে কি? আপনার রুম করেন কেন? শুধু বিয়ের পরে আমার বলে কিছু থাকে না, তখন বহু বচন হয়ে যায়। বলতে হয় আমাদের, অর্থাৎ আমারও আপনার। তাই এতে আমারও হক আছে। সেই হকের রুমে আমি যেভাবে ইচ্ছে থাকতে পারি। আপনার উচিত নক করে ঢোকা। ও গড, ওকে ফাইন, দোষ আমার হয়েছে। হ্যাপি নাও? আপনি বাইরে যান, তারপর হ্যাপি হব। ওকে। শান কিছুটা সামনে গিয়ে মনে মনে দুষ্টু মিডিয়ে আবার ঘুরে দাঁড়িয়ে চিন্তিত ভঙ্গিতে বলে, এই মাত্রই তো হকের কথা শোনালে, তো আমারও কিছু হক আছে যেটা তো পূরণ করতে হবে, তাই না? শান ইমার দিকে এগিয়ে আসতেই ইমার ঢোক গিলে পিছুপা হতে হতে দেয়ালে গিয়ে সিটে দাঁড়ায়। শান এক হাত ইমার কাঁধ বরাবর দেয়ালে রেখে ঝুঁকে দাঁড়ায়। ইমার কাপা স্বরে বললে, দেখুন, ভালো হচ্ছে না কিন্তু। আমি চলে যাব কিন্তু এখান থেকে। আচ্ছা, তো যাও, বাধা কে দিয়েছে? ইমা যাওয়ার জন্য সরতেই শান অন্য হাত দেয়ালে রেখে বাধা দেয়। ইমার সামনে শান দুহাত দেয়ালে রেখে মাঝখানে ইমাকে আটকে ফেলেছে। ইমা ভয়ে ভয়ে কাপা চোখে শানের মুখের দিকে তাকাতেই শান আচমকাই ইমার ঠোঁট ছুঁয়ে দেয় ঠোঁটে। ইমার হাত থেকে কাপড় পড়ে যায়, শরীরে দ্রুত বেগে কাঁপন লাগায়। কলিজা শুকিয়ে একটুখানি হয়ে গেছে। শান মৃদু হেসে কাপড়গুলো তুলে ইমার গায়ে জড়িয়ে দরজার কাছে চলে আসে। পরের বার হকের কথা বললে হিসাব করে বলবা, বুঝেছো? দরজা খুলে বাইরে চলে গেলে ইমা সেদিকে কাপড় ছুঁড়ে মারে। ঠোঁট মুছতে মুছতে রাগে গজগজ করে বলে, হিটলার, তোকে তো আমি দেখে নিব। আমার কলিজার পানি শুকিয়ে কি মজা পাস তুই? তোর হিটলারই আমি। দুহাত মুঠো করে মাথার কাছে এনে রাগে দাঁত কামড়ে ফুসফুস করে, বৌমা, তুমি গিয়ে আরাম করো, আমি খাবার গরম করে টেবিলে দিচ্ছি। খালা, সমস্যা নেই, আমিও হেল্প করি। মা সানা আপার জন্য কবুতর, দেশি মুরগির বাচ্চা রান্না করে পাঠিয়েছে। আমি জানি না, ভাগ্যিস আপা গরম করে ফ্রিজ আপ করে দিয়েছিল, নয়তো সব নষ্ট হয়ে যেত। ইমার করুণ গলার স্বরে খালা হেসেই বলল, ও এ বয়সে এমন ভুল হয়, ও নিয়ে তুমি চিন্তা করো না। নাও এটা খাও, শান বাবা নিজে দুপুরে মা জননীর জন্য রান্না করছিল। কি এটা খালা? খেয়েই দেখো, লাজানিয়া না জানি কি যেন। তোমার স্বামী সব কাজে সিদ্ধবস্ত, সে ব্যবসায় বলো আর রান্না। ইমা বাটিটা থেকে চামচ দিয়ে খাবারটা উঠাতে গেলে চিজগুলো চুইংগামের মতো টেনে আসে। মুখটা বাংলার পাঁচের মতো করে মুখে দিতেই
মুখের ভঙ্গি চেঞ্জ হয়ে যায়। খালা সত্যিই মজাদার খাবারটা। মজাদার তো হতেই হবে, শান বানিয়েছে না। শানের রান্নাঘরে ঢুকে খালার গরম করা কবুতরের মাংস থেকে একটা রান নিয়ে খেতে থাকে। ইমা ভেঙচেই বাটিটা সরিয়ে রাখে। শান সেটা দেখে ভ্রু নাড়ায়। ইমা না দেখার ভান করে প্লেট ধুতে থাকে। ইমার এমন আচরণ শানের মেজাজ খারাপ করে দেয়। মুখের হাড্ডিটা ফেলে ইমার দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। সেদিকে তাকিয়ে খালাকে উদ্দেশ্য করে বলে, মরিয়ম খালা সানার ওষুধটা দিয়ে আসো তো, আর তোমার বৌমার আম্মু ওর জন্য যে শুকনো খাবার পাঠিয়েছেন সেগুলো রেখে আসো ওর ঘরে। আমি খাবার টেবিলে সার্ভ করছি। আচ্ছা বাবা। খালা রান্নাঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ায়। সাথে ইমাও হাত ধুয়ে বেরোনোর প্রস্তুতি নেয়। শানের এই বাজের মতো দৃষ্টির উপর ওর এক বিন্দু বিশ্বাস নেই। একটু আগে যা করেছে সেটা মনে পড়তেই রাগ হয়। খালা বেরোতেই শান একটা বাটি নিচে ফেলে দেয়। ইমার পা আর চলে না। পিছন ফিরে তাকাতেই দেখে একটু আগে যে চামচে লাজনিয়া খাচ্ছিল সে চামচ শান মুখে দিয়ে ক্রোধিত চোখে আছে। ইমা সামনে ঘুরে এক পা আগাতে যাবে, তখনই শান রাগী স্বরে বলে ওঠে, খবরদার, এক পা আগাবে না। ওখানে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকবে। নড়েছ তো খবর আছে। ইমা চোখ বন্ধ করে রাগে ফুঁসতে থাকে। ভয়ে সামনেও এগোচ্ছে না। ঘুরে দাঁড়াও। ইমা ঘুরে দাঁড়িয়ে বলে, দেখুন বেশি বেশি করছেন আপনি। শান ওখানে দাঁড়িয়ে চোখ রাঙিয়ে বলে, হুশ, শুধু শুনবে, বলবে না। নাও কাম হিয়ার। ইমা মুখ হাত রাগে শক্ত করে শানের সামনে দাঁড়ায়। আমার দিকে তাকাও। আই সে লুক অ্যাট মি। ইমা চমকে ওঠে শানের উচ্চস্বরের আওয়াজে। ভীতু চোখে শানের রক্তলাল চোখে তাকাতেই শান ইমার কোমর জড়িয়ে ধরে কাছে টেনে আনে। ইমা হাঁসফাঁস করতে থাকে ছুটার জন্য। কি সমস্যা আপনার? কথায় কথায় শুধু কোমর টেনে ধরেন ফালতু লোকের মতো। ছাড়েন। স্বামী হিসেবে আমার হক আছে তোমাকে স্পর্শ করার। তুমি কেন এমন করো আমার সাথে সেটা বলো। আপনাকে স্বামী হিসেবে আমার পছন্দ না। আমি কি বলো? শান ইমার মুখের দিকে তৃষার্ত চাতকের মতো চেয়ে থাকে। আপনি আপনি খারাপ, অনেক খারাপ। মেয়ে বাজ লোক আপনি। ঘৃণা হয় আপনার স্পর্শে আমার। ইমার এমনতর কথায় শানের হৃদয় ভেঙে চুরমার হয়ে যায়। ইমার প্রেমে পড়ে নিজের অন্ধকার অতীত ভুলে গেলেও তা আবার ইমার তিরস্কারের দর্পণের মতো শানের সামনে ভেসে ওঠে। নিঃশ্বাস ভারী হয়ে আসে শানের। আস্তে আস্তে ঘোর কাটে। ইমাকে ছেড়ে হাত দুটো নিজের কাঁধ বরাবর তুলে বলে, সরি, এক্সট্রিমলি সরি ফর দ্যাট, অ্যান্ড থ্যাঙ্কস আমার জায়গা দেখিয়ে দেওয়ার জন্য। শান রোবটের মতো শক্ত হয়ে হনহনিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে যায়। ইমা মাথা নিচু করে দাঁড়িয়ে ওভাবেই কাঁদতে থাকে। সানা ওষুধ খেয়ে শুয়ে পড়ে। সে রাতে স্যুপ ছাড়া কিছুই খাবে না। ইমার মায়ের পাঠানো খাবার ব্রেকফাস্টে খাবে। সানার ইদানিং কিছুই ভালো লাগে না। আজকাল রাতে দুঃস্বপ্ন দেখে। একটা বাচ্চা রক্তে ডুবে আত্মচিৎকার করতে করতে বলে, মা, আমাকে বাঁচতে দিলে না কেন মা? সানা জানে বাচ্চাটা কে। পেটে হাত রেখে নিঃশব্দে কাঁদে। ওর অনাগত সন্তানকে ও এ পৃথিবীর মুখ দেখাতে চায়নি। নাজায়েজের দাগ নিয়ে বড় হয়ে মানুষের অপমান ছাড়া যে কিছুই পাবে না। প্রতি রাতে সানার বালিশ ভেজে। আজও ভিজল। লাইট অন করে বিছানায় শুয়ে আছে জানালার অন্ধকারে তাকিয়ে। অহন সানার পাশের ঘরটাতেই থাকবে। রুমে যাওয়ার জন্য আগে সানার রুমটা পড়ে। অহন সানার দরজায় এসে থেমে গেল। দরজাটা একটু ফাঁক করা আছে। অহন নিজেকে হাজার বারণ করেও দমিয়ে রাখতে পারল না। দরজায় চোরের মতো দাঁড়িয়ে ফাঁকাটুকুতে চোখ রাখল। সানার অশ্রুসজল মুখটা দেখে নিদারুণ চাপা কষ্ট অনুভব করে। বেশিক্ষণ সেখানে দাঁড়াতে পারল না। দ্রুত পায়ে রুমে ফিরে আসলো। সজোরে দেয়ালে ঘুষি মারতে লাগলো। দেয়ালে লেগে আঙ্গুল ছিলে যায়। কান্নায় ভেঙে পড়ল দেয়ালে পিঠ ঠেকিয়ে অহন। কেন তুমি আমার হলে না সানা? কেন তোমার ভালোবাসার মানুষ আমি হলাম না? রাতে অহন সানা কেউই খায়নি। খাবার নিয়ে ভাইয়ের ঘরের দরজায় গেলে অহন দরজা খোলেনি। ইমা ভাইয়ের আচরণে চিন্তিত হয়ে ফিরে আসে। অল্প কিছু খেয়ে রুমে আসতেই শানের কথা মনে পড়ে। শান খেলো কিনা সেটা তো ইমার জানা হলো না। খালার কাছে জানার জন্য বের হবে, তখনই মেঘাচ্ছন্ন আকাশের ন্যায় মুখটা গম্ভীর কালো করে রুমে প্রবেশ করে শান। একটিবার শুধু ইমার মুখের দিকে তাকিয়েছিল। ওই চোখে কি যেন ছিল। ইমা ধরতে গিয়েও ধরতে পারেনি। শান দৃষ্টি সরিয়ে ফেলায় শান আলমারি থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে যায়। কাপড় চেঞ্জ করে এসে বিছানায় শুয়ে মোবাইলে ব্যস্ত হওয়ার ভান ধরে। ইমা ঘুরে শানের মুখের দিকে তাকিয়ে থাকে। ফ্রেশ হয়ে চেয়ারে বসে। কিছুক্ষণ চুপচাপ থেকে অবশেষে বিছানার পাশে এসে দাঁড়িয়ে নিরুপায় হয়ে বলে,
আপনি বিছানায় ঘুমোলে আমি কোথায় ঘুমাবো? শান এমনভাবে বসে আছে যেন ইমার কথা সে শুনতে পায়নি। ইমা শানকে নিরুত্তর বসে থাকতে দেখে রাগে জোর গলায় বলে, এই যে শুনছেন, আপনাকেই বলছি আমি কোথায় ঘুমাবো। আমি কি জানি? তোমার ব্যবস্থা তুমি করে নাও। ফ্লোরে জায়গা আছে, বিছানা পেতে শুয়ে পড়ো। শানের কথা শুনে যতটা না রাগ হয়েছে, ইমার তার চেয়ে দ্বিগুণ রাগ হয় শান ইমার দিকে না তাকিয়ে জবাব দেয়। আর ইমা বিছানার পাশে দাঁড়িয়ে বলে, এসব নাটক আমি পারবো না, আমি বিছানায় ঘুমাবো, আপনি অন্য কোথাও যান। সে কি কথা? আমার সাথে ঘুমালে তোমার পাপ হয়ে যাবে না? আমাকে তো ঘৃণা করো, তাই না? আর তাছাড়া আমিও কারোর সাথে বেড শেয়ার করব না, স্পেশালি তোমার সাথে তো নাই। শান ইমার চোখে চোখ রেখে চড়া গলায় কথাটা বলে, যদিও শানের মন অন্য কিছু বলেছে। তা শেয়ার করবেন কেন? আপনার বেড শেয়ার করার মেয়ের অভাব আছে নাকি? হ্যাঁ করি ঘৃণা আপনাকে, এই দুনিয়ায় সবচেয়ে বেশি ঘৃণা আপনাকেই করি। ইমা কথাটা বলতে বলতে রাগে কাঁপতে থাকে। এক্স্যাক্টলি। শান ইমার চোখের দিকে তাকিয়েই জবাব দেয়। শান তাকিয়ে থাকলেও ইমাও চোখ তাকিয়ে থাকতে পারে না। মনের ভেতরটায় ভাঙচুর হচ্ছে, অজানা কষ্টে ভারী হয়ে উঠছে হৃদয়টা। মনে মনে জেদ চেপে যায় শানের এক্স্যাক্টলি শুনে। ঠিক আছে, যা খুশি করেন, আমার কি, আমি বিছানায় ঘুমাবো। না, তুমি ঘুমাবে না এখানে। 100 বার ঘুমাবো, দেখি আপনি কি করেন। আমি কি করতে পারি সে সম্পর্কে তুমি পূর্বেই অবগত আছো, তা নয় কি? ইমা ঢোক গিলে বলে, ভয় দেখাবেন না বলে দিলাম। আর শুনে রাখেন, একদম আমার ধারে কাছে আসার চেষ্টা করবেন না। ইমা ছুটে গিয়ে বসার ঘর থেকে অনেকগুলো কুশন নিয়ে এসে বিছানার মাঝ বরাবর লম্বালম্বি রাখে। শান কপাল কুঁচকে সেদিকে তাকিয়ে বলে, এটা কি হচ্ছে? বর্ডার দেয়া হচ্ছে, ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার। আপনি আপনার বর্ডার ক্রস করবেন না, আমিও আমার বর্ডার ক্রস করব না। পাগল তুমি? ভর্তি ছিলে পাবনা আগে? কেন, কি করছি? এসব কোথা থেকে শিখেছ? ফালতু বুদ্ধি, সরাও। নাটক দেখে শিখেছি। আপনার সমস্যা কি? আমার বুদ্ধি ফালতু হোক যা হোক, আমার কাজে লাগলেই চলবে। ঘুমান আপনি। তুমি কিন্তু রীতিমতো ঝাড়ি দেওয়া শুরু করেছো আমার উপর। মেরে তক্তা বানিয়ে ফেলবো কিন্তু আমার সাথে উচ্চস্বরে কথা বললে। শানের হুমকিতে ইমার ভয় লাগলেও সেটা সে দেখায় না। মুখ ঘুরিয়ে উল্টো হয়ে শুয়ে পড়ে। ইমার এই অবজ্ঞার ভাব শানের রাগটা তরতরিয়ে বাড়িয়ে দেয়। এমন ঘাড়তেরা মেয়ে কপালে জুটবে জানলে আগে এই মেয়ের ধারে কাছেও ঘেঁষত না। কিন্তু এখন এসব বলে কি লাভ হবে? এখন তো এই ঘাড়তেরা মেয়ের প্রেমের জলে অবাক্ষ নেমে গেছে, না পারছে ডুবতে না পারছে উঠতে। হায় রে কপাল! আগে যদি জানতাম বিয়ে করলে এসব সহ্য করতে হয়, শালার বিয়েই করতাম না। অসহ্য। এই মেয়ে কথার মাঝখানে মুখ ঘুরিয়ে নাও কেন? মেজাজ খারাপ হয়ে যায় আমার। ইমা নাক ডাকার শব্দ করে থ মেরে বিছানায় পড়ে থাকে। শান অগ্নি শর্মা হয়ে ইমার দিকে তাকিয়ে মোবাইল হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। ভাই, একটা বলেছিলাম না, তোর জোর করে বিয়ে করার স্বাদ মিটিয়ে দিব। এবার লুতুপুতু করাও ছুটিয়ে দিব, দেখিস। বউয়ের হক অন্যকে দিয়ে রেখেছিস, আমার কেমন লাগে বুঝিস তুই? বুঝিস না, সহ্য হয় না তোর। সহ্য কত প্রকার ও কি কি সব শিখিয়ে ছাড়বো। এমন নাকানি চুবানি খাওয়াবো, বাপের জন্মেও ভুলবি না। ইমা কাঁদো কাঁদো গলায় বিড়বিড় করে বলে। মা, এই মা, শুনছো? এই মেয়ে। ইমা ঘুম ঝরানো চোখেই বলল, ঘুমোতে দিন না। আরে ঘুমাও, তুমি সাথে আমাকেও একটু ঘুমাতে দাও। দু চোখের পাতা সারাটা রাত এক করতে পারিনি। শানের কণ্ঠস্বরে করুণ সুর। রাতে রাগ করে ছাদে গিয়েছিল, কিন্তু মশার উপদ্রবে বেশিক্ষণ ছাদে থাকতে পারেনি। বাধ্য হয়েই রুমে চলে এসেছিল। এসে দেখে ইমা নিজের করা কুশনের বর্ডার ডিঙিয়ে শানের সাইডে পা ছড়িয়ে এলোমেলো হয়ে শুয়ে আছে। বাচ্চাদের মতো শুয়ে আছে, গায়ের কাপড়টা পর্যন্ত ঠিক নেই। শান বিছানায় বসে ইমাকে ওই পাশে ঠিক করে শুইয়ে দিয়ে নিজে ওই পাশে শুয়ে পড়ে। ইমার ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে কষ্টে চোখের জল চলে আসে। ভালোবাসার মানুষের চোখে ঘৃণা দেখে কোন মানুষটাই বা নিজেকে ঠিক রাখতে পারে? শান পারে না, তবুও সমস্ত শক্তি দিয়ে নিজের আবেগকে ঠেলে মনের এক কোণে চাপা দেয়। ইমার মুখের ওপর আসা চুলগুলোকে সাবধানে সরিয়ে দিয়ে কান্নার জল মুছে স্থির হয়ে তাকায়। আমি সত্যি তোমার যোগ্য নাই মা। আমার সব থেকেও কিছুই নেই। এই যেমন তুমি থেকেও তোমার ভালোবাসা আমার জন্য নেই। আমার অতীত খুব ভয়ঙ্কর মা। তুই সবটা জানলে আরও ঘৃণা করবে আমাকে। আমি কি করব তখন বলো? আমি যে এখনই দুর্বল হয়ে যাচ্ছি তোমায় হারানোর ভয়ে। আমার অতীতের কালো ছায়া আমাকে সুখী হতে দেবে না, কোনো দিন না। এইভাবে বাঁচাও যে সম্ভব না। আমি মরে গেলে আমাকে মনে করবে তো মা?
শান নীরবে অশ্রু বিসর্জন দেয়। শানের কালো অতীতই শানের বর্তমান শেষ করে দিয়েছে। দৈহিক মানসিক বল এক নিমিষেই শেষ হতে থাকে অতীত ছায়ার আভাস পেলে। শান অন্যদিকে মুখ ফিরিয়ে অতীতের দুঃসহ স্মৃতিচারণ করতে থাকে। নিজেকে এতটা ছোট সে কোনোদিন মনে করেনি, আজ যতটা উপলব্ধি হচ্ছে। বারবার নিজেকে দুষছে, কেন সইল সে, কেন মরে গেল না? তাহলে আজ এত নিরুপায় তাকে হতে হতো না। সবটা জানলে ইমার সামনে কি করে দাঁড়াবে সে? কান্নায় ভেঙে পড়ে শান। তোমাকে ভালো না বাসাই উচিত ছিল আমার, কিন্তু কি করব বলো, আমার কাঙাল মন সংকেত না দিয়েই তোমার প্রেমে পড়ে গেল। আজ তোমাকে ভালো না বাসলে আমার এত ভয় ছিল না ইমা। আগে আমি মরে গেলেও তাতে আফসোস ছিল না, কিন্তু এখন যে আর মরতে ইচ্ছে হয় না, খুব করে বাঁচতে ইচ্ছে হয়। তোমার কোলে মাথা রেখে গোধূলি দেখতে ইচ্ছে হয়। এত ইচ্ছার কেন জন্ম দিলে ইমা? শান দীর্ঘশ্বাস ছাড়ে। কষ্টে ভারী হয়ে আসে বুকটা। ঝড় উঠে কাল বৈশাখীর ঝড়। ভেতরটা লণ্ডভণ্ড করে দিচ্ছে সে ঝড়ে। ঝড়ের তাণ্ডব থেমে গেলে ইমার সংস্পর্শে হঠাৎই ইমার একটা পা শানের হাঁটু অবধি উঠে আসে। শান ঘুরে তাকাতেই ইমা শানের গলা জড়িয়ে ধরে। সারাটা রাত শান চেষ্টা করেও ইমার হাত পা ছোড়াছড়ি বন্ধ করতে পারল না। এভাবে ঘুমানোর অভ্যাস শানের নেই। একসময় ছিল সানাকে বুকে নিয়ে ঘুমাতো, কিন্তু যেদিন পাপের পথে চলে গেল, দেহ বিবেক সবটা বিলিয়ে দিল পাপের পথে, সেদিন থেকে সানাকে আর কাছে টানে না। ইমার ঘুমন্ত মুখটা দেখে নিজের দুর্ভাগ্যের উপর হাসে শান। ইমার গালে এক হাত রেখে বলে, ইমা, এই মা। না। ইমা এবার নড়াচড়া করল না, গলা জড়িয়ে শুয়ে রইল। শান নিজেও মানিয়ে নেয়ার চেষ্টা করে আবেগকে চেপে। আজানের ধ্বনি কানে পৌঁছাতেই ইমা আড়মোড়া ভেঙে চোখ মেলে। নিজের শরীরের অর্ধেক শানের গায়ে উঠে আছে দেখে ইমা ঢোক গিলে তাড়াতাড়ি করে সরে আসে। জিভা কামড়ে কাপড় ঠিক করে শানের দিকে তাকায়। শান এপাশ ওপাশ ফিরে শুয়ে ঘুম জড়ানো কণ্ঠেই বলল, গুড মর্নিং। ইমা লজ্জায় মৃদুস্বরে বলে। গুড মর্নিং। উঠে সোজা ওয়াশরুমে ঢোকে। লজ্জায় গাল দুটো ডালিমের মতো রাঙা হয়ে যায়। কিভাবে শুয়েছিল ভাবতেই চোখে মুখে পানির ছিটা মারে। ফজরের নামাজ শেষে সুন্দর সকালটা উপভোগ করে বাইরে এসে এখনো রোদ ওঠেনি। চারদিকে শান্ত স্নিগ্ধ পরিবেশ। ইমা খালি পায়ে বাড়ির পেছনটায় হেঁটে আসে। ইমাকে সকাল সকাল দেখে মরিয়ম খালা খুশি হয়ে জিজ্ঞেস করে, বউ নামাজ পড়েছ? জি খালা। বেশ বেশ। খালা একটা কথা বলি। হ্যাঁ মা বলো। ওই যে পেছনে আম ঝুলে আছে, ওগুলো কাদের? ওগুলো তো মানুষের। ইমার মুখটা চুপসে যাওয়া খালা হেসে ওঠে। আরে পাগলি মেয়ে, ওগুলো সব তোমাকেই তো। ইমার চোখে মুখে খুশির জোয়ার। আমাদের? হ্যাঁ, শান বাবা নিজে লাগাইছে, এগুলো সবই তোমাগো। খালা সামনের বাগান থেকে পেছনের সবটা ইশারা করে বলে, খালা তাহলে আমি আম পেড়ে নিয়ে আসি। চলো আমিও যাই। এগুলো হলো 12 মাসি ফলের গাছ। আম গাছের পাশের কয়েকটা গাছকে লক্ষ্য করে খালা বলে। ইমা কাঁচা আম আর তেঁতুল পেড়ে নিয়ে আসে। সকালের ব্রেকফাস্ট রেডি করে। না খেয়েই ইমা আম কেটে আচার বানানোর জন্য তৈরি করে। এর মধ্যে সবাই ফ্রেশ হয়ে নিচে নামে। শানকে নিচে নামতে দেখে ইমা লজ্জায় দৃষ্টি সরিয়ে নেয়। ইমার লজ্জা পাওয়া মুখটা দেখে শান মুচকি হাসে। ইমা লজ্জায় শানের দিকে চোখ তুলেও তাকাতে পারছে না। চুপচাপ বসে খেয়ে যাচ্ছে, আর অহন সানার সাথে টুকটাক কথা বলছে। শান খাবার সেরে উপরে চলে যায়। সানা বসার ঘরে গিয়ে বসে। সানাকে দেখে অহনও সেখানে গিয়ে বসে। ভালো আছো সানা? জি ভাইয়া। দৃষ্টি নিচে রেখে মৃদুস্বরে জবাব দিল সানা। দুজন চুপচাপ বসে থাকে কিছুক্ষণ। সানার অস্বস্তি লাগছে অহনের সামনে বসে থাকতে, আবার উঠতেও পারছে না কারণ ছাড়া। অহন জড়তা কাটিয়ে আবার বলল, তোমাকে একটা কথা বলবো ভাবছি। জি বলুন। তুমি কিছু মনে করবে না তো সানা? সানার কাছে অহনের এই কথা অন্যরকম লাগলো। না চাইতেও অহনের চোখে চোখ রাখলো। অহনের চোখের কোণে লাল হয়ে থাকাটা সানার দৃষ্টি এড়ালো না। সানা থমথমে গলায় বলল, কি হয়েছে অহন ভাইয়া? কোনো সমস্যা ভাবে কি নিয়ে? অহন হাসলো সানার কথা শুনে, তবে সেটা স্বাভাবিক হাসি নয়, ব্যঙ্গাত্মক হাসি। সানা মলিন মুখে বলল, আপনি হাসছেন যে? আমি কি হাসির কিছু বলেছি? তা নয়, নিজের উপরই হাসলাম। ভ্রুজোড়া এক করে জিজ্ঞেস করলো সানা। মানে?
সে যদি তুমি বুঝতে, তবে আজ আমার হাসা লাগতো না নিজের অনুভূতিকে ব্যঙ্গ করে। যাই হোক, বিকেলে একটু হাঁটতে বেরোবো আমার সাথে? সানা অহনের প্রথম কথাগুলো শুনে বিস্মিত নয়নে চেয়ে থাকে। কি বলতে চাচ্ছে সানা বুঝে উঠতে পারছে না। সানাকে ওভাবে মূর্তির মতো চেয়ে থাকতে দেখে অহন তুড়ি বাজিয়ে বলল। হ্যালো। সানা নড়ে চড়ে উঠে বলল। জি বলুন। অহন আবারও হাসলো, তবে এবার মিষ্টি করে স্বাভাবিক হাসি ফুটালো ঠোঁটের এক কোণে। যাবে বিকেলে? ভাইকে জিজ্ঞেস করতে হবে। তাছাড়া আমার ভালো লাগে না কোথাও ঘুরতে। বেরোলে ভালোই লাগবে। আমি লাগিয়ে ছাড়বো, তুমি তৈরি থেকো, আমি ভাইয়ের অনুমতি নিয়ে নিব। সানা না করতেও চেয়ে পারল না, তার আগেই অহন বাইরে চলে গেল। সানার ইচ্ছে করছে না কোথাও যেতে। সূর্যের আলো এখন আর সহ্য হয় না ওর। দীর্ঘ শ্বাস ছেড়ে সোফায় গা এলিয়ে বসে সানা। ইমা আম মাখিয়ে রুমে নিয়ে আসে। সানার অপারেশন হয়েছে, নয়তো সানাকেও দিত। হাত চেটে পুটে খেতে খেতে রুমে ঢোকে ইমা। শান বিছানায় বসে অফিসের ফাইল দেখছিল। ইমাকে এভাবে খেতে দেখে ভ্রু কুটি করে তাকায়। ইমা দৃষ্টি নামিয়ে জানালার পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে খেতে থাকে। শানকে আর চোখে দেখে যাচ্ছে। সে কি মনোযোগেই না ফাইল দেখছে? এমন মনোযোগে বউকে একদিনও দেখল না। ইমার মনে আক্ষেপের সুর বাজে। লজ্জা নিয়ে কতক্ষণ চুপ থাকা যায় না। ইমা আর পারছে না চুপ থাকতে। হালকা কেশে বলল, খাবেন? না। ইমা আঙ্গুল মুখে পুরে বাটিটা শানের সামনে ধরে বলে। খেয়েই দেখেন, খালা বলছে খুব মজা হয়েছে। শান ধমকের সুরে বলে। ডিস্টার্ব করো না, মজা হয়েছে, চুপচাপ খাও। আমি খাবো না। ইমা মুখ থেকে আঙুল নামিয়ে আমের ভর্তা নাড়তে নাড়তে মুখ কালো করে বলে। না খেলে নাই, সামনে বসে আছেন তাই জিজ্ঞেস করলাম, নয়তো নজর লাগার সম্ভাবনা থাকতো। আপনাকে সাথে আমার বইয়ে গিয়েছিল। ইমা মন খারাপ করে চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়াতেই শান ইমার ডান হাতটা টেনে দুটো আঙ্গুল মুখে পুরে নেয়। ইমার শরীর শিরশির করে ওঠে। হকচকিয়ে যাওয়ার হাতের বাটিটা নিচে পড়ে যায়। ইমা হাত টেনে ছাড়িয়ে ছুটে পালায় ঘর থেকে। শান শব্দ করে হেসে আবার ফাইল দেখায় মনোযোগী হয়। সানা বসার ঘর ছেড়ে ডাইনিংয়ে আসলো পানির জন্য। ইমাকে ছুটে আসতে দেখে চকিত চাউনিতে চেয়ে বলল। কি হয়েছে ভাবি? ইমা চোর ধরা খাওয়ার মতো আমতা আমতা করে বলে। কই কিছু না তো। শিওর? হ্যাঁ। তা শুনলাম তুমি আম মেখেছো, আমাকে যে দিলে না। ইমা বিস্মিত হয়ে ভ্রুযুগল এক করে বলে। আমার টক খাওয়া নিষেধ না। আমি তো ভেবেছি অপারেশনে কাটা জায়গা টক খেলে পাকবে, পরে ঘা হয়ে যাবে। ইমার কথায় সানা শুকনো হাসি দেয়। না, এমনটা না। ভিটামিন সি ঘা শুকানোর জন্য ডক্টর রেকমেন্ড করে, খেলে সমস্যা নাই। হি আল্লাহ, আমি কত বলদি দেখছেন হে আল্লাহ, আমি কত বলদি দেখছেন তো। সত্যি আমার বুদ্ধি কম। আচ্ছা, আমি এক্ষুনি মেখে নিয়ে আসছি। ইমার লজ্জিত চেহারা দেখে সানা বলে। ভাবি ইটস ওকে, আমি খাবো না, মজা করছিলাম। না না, আমি এক্ষুনি আনছি। তাছাড়া আমিও তো খেতে পারিনি। ইমার মুখটা হঠাৎই লজ্জায় লাল হয়ে উঠল। কেন খেতে পাওনি? তোমার ভাই ফেলে দিয়েছে। ভাইয়া ফেলে দিয়েছে? কি বলো? সে এমনটা কেন করবে? আরে না না, মানে আমার হাত থেকে পড়ে গেছে, কিন্তু দোষ তার। ছানা কিছুটা বুঝে মুখ টিপে হাসে। ইমার কাঁধে হাত রেখে বসার ঘরে দুজন বসে। ইমা তো রেডিওর মতো বাজতেই যাচ্ছে ননস্টপ। তার যত গল্প সে সব আজ সানাকে বলে, একদম স্কুল জীবন থেকে শুরু করে বিয়ের আগ অব্দি। সানা মনোযোগ সহকারে শোনে আর হাসে। হঠাৎই ইমার গালে দু হাত রেখে বলে। তুমি না খুব ভালো মেয়ে, একদম সহজ সরল। ইমা লজ্জায় মাথা নত করে ফেলে সানার আদুরে কথায়। সানা হেসেই ইমার থুতনি ধরে বলে। এত ভালো হয়েও না, একটু কড়া হবে আর চালাকও, বুঝেছো? যেন কেউ তোমাকে দুর্বল ভেবে ঠকাতে না পারে। ইমা মাথা নাড়ায়। সানার মনটা ভার হয়ে যাওয়ায় ইমা উত্তেজিত ভঙ্গিতে বলে। একটা মজার কথা শুনবে সানাপু? আমাদের এলাকার মাতাব্বরের পোলা আশিক আছে, বুঝছো? আমার 2 ক্লাস বড়। এইটুকু বলে এদিক ওদিক তাকিয়ে সানাকে ফিসফিস করে বলে। অহন ভাইকে বলবা না, বুঝেছো? হ্যাঁ বলবো না, বলো। সানা মুস্কি হেসে অভয় দেয়। আশিক সবসময় আমার
আসার পথে পিছু নিত, আমায় গান শোনাতো। ওর গান শুনলে তুমি ফিদা হয়ে যাবা। তুমিও হয়েছ বুঝি? সানা মুস্কি হাসতেই ইমা আবার লজ্জা পায়। আরে কি যে বলো, তবে সত্যি বলতে আমিও ওর গানে গলায় পছন্দ করতাম। একটু বলেই ইমা মাথা নত করে নখ কামড়ায়। শুধু কি গানের গলা? হুম হুম। না মানে আরে এই বিষয় বাদ, যা বলছিলাম শোনো। একদিন সন্ধ্যার পর আমি ঘরের খোলা জানালার পাশে বই পড়ছিলাম, হঠাৎই ভূত দেখার মতো চমকে যাই। দেখি কি আশিক দাঁড়িয়ে আছে। আমার তো লজ্জায় সাথে ভয়ও কণ্ঠরোধ হয়ে গেল। জানালা আটকে দিতে গেছি, তখন হঠাৎ খপ করে ধরে একটা গোলাপ আর চিঠি গুজে তো ভো দৌড়। ইমা হাসতে হাসতে সিঁড়ির দিকে তাকাতেই হাঁ করে রইল। সানা ইমার চোখে মুখে ভয় আর বিস্ময় দেখে পেছন ফিরে তাকাতেই দাঁড়িয়ে পড়ে। শান চোয়াল শক্ত করে ইমার দিকে ক্ষুব্ধ নয়নে চেয়ে আছে। সানা ইমার দিকে তাকাতেই বেচারির জন্য মায়া হলো। ছলছল চোখে কিভাবে তাকিয়ে আছে নিচে। সানা, ওষুধ খেয়েছিস? সানের গলার রুক্ষ স্বরে সানা দাঁড়িয়ে যায়। হ্যাঁ ভাই। রুমে গিয়ে গোসল সেরে নামাজ পড়ে খেতে আয়। রেস্ট নিয়ে আমরা সন্ধ্যার আগে আগেই ছোট খালামণির বাসায় রওনা হব। সানার চোখে মুখে খুশি উপচে পড়ে ছোট খালামণির নাম শুনেই পরক্ষণে ইমার কথা ভেবে খুশিটা ম্লান হয়ে যায়। সে সাহসও পায় না ভাইকে ইমার বিষয়ে কিছু বলার। তার আগেই শান তাকে তাগাদা দেয় উপরে যাওয়ার জন্য। সানা চলে যেতেই শান ইমার থুতনি শক্ত করে ধরে মুখ তোলে। আশিক, বাহ, ভালোই তো সিনেমা করেছো। আবার সেগুলো বলা হচ্ছে হেসে হেসে। ইমা ভয়ে শুধু ঢোক গেলে শান সেটা স্পষ্ট দেখতে পায়। রাগে কর্কশ গলায় বলে, এদিকে তাকাও, তাকাও আমার চোখের দিকে। না, আমার ভয় করে। ইমা ভয়ে ভয়ে জবাব দেয়। ভয় কাদের করে জানো তো? যার মনে দোষ থাকে। ইমা অস্থির চোখে নিচে তাকিয়ে ভাবে কি জবাব দেবে। জবাব না দিলে খেয়েই ফেলবে আজ। অনেক ভেবে ইমা দুষ্টু বুদ্ধি খাটিয়ে বলল, আরও কারণ থাকতে পারে ভয়ের। সামনে বাঘ, সিংহ কিংবা ডাইনোসর দেখলেও তো ভয় করে, তাই না? কথাটা শেষ না হতেই শান ইমার বাহু ধরে দাঁড় করিয়ে দেয়। আরে বাহ, খুব তো পটর পটর করছো দেখছি। যুক্তিখণ্ডন ভালোই শিখেছো, গুড, কিপ ইট আপ। ইমা এদিক ওদিক ফাঁক খুঁজে পালানোর, কিন্তু সেই চালাকি ধরে ফেলে শানের নজর। ইমা পালাবে তার আগেই হাত ধরে টেনে উপরে নিয়ে এসে দরজা বন্ধ করে দেয়। ইমা লাফ দিয়ে খাটে জবুথবু হয়ে বসে থাকে। আর চোখে শানকে দেখতে দেখতে কি ভয়ানক চাউনি। ইমার গলা শুকিয়ে আসে। আশিক, নাইস নেম। আর কি কি ভালো লাগে তার? শানের গলায় রাগের সহিত ব্যঙ্গাত্মক সুর। ইমা কোনো জবাব দেয় না। কি না কি বলে ফেলবে, পরে মেরে না চাপা ভেঙে দেয় এই লোক। আরে ইমা, কি দরকার ছিল ওসব থ্রিলার কাহিনীর? ইমা নিজের মনে নিজেকে হাজারটা বকে। শান এক হাত কোমরে রেখে অন্য হাতে কপাল টিপছে বেডের সামনে, এই অবস্থায় পায়চারি করে যাচ্ছে। ইমা শানকে এমন বিচলিত দেখে মুখ ফসকে বলে ফেলে, মাথা ব্যথা করছে, আসুন টিপে দিই। মাথা টিপে দেবে না? আর একটা কথা বললে গলা টিপে এখানেই পুঁতে রাখবো। দাঁত কিরমির করে বলে শান। ইমার ঠোঁট উল্টে ফুপিয়ে কাঁদে। কাঁদছিস কেন? আপনি আমাকে গলা টিপে মারবেন? চুপ, কে বলেছে তোকে? এই মাত্রই তো বললেন গলা টিপে মেরে পুঁতে রাখবেন। ইমা ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলে, ওটা তো কথার কথা, হুশ, কান্না থামাও। মেজাজ কিন্তু আগে থেকে খারাপ করেছো। ইস, আমি কি প্রেম করতাম নাকি ও আমাকে পছন্দ করতো? আপনি না বুঝেই মেজাজ আকাশে তুলে বসে আছেন। শান ভ্রুজোড়া নিচে নামিয়ে ঠোঁট মুখ শক্ত করে বলে, করবে কেন ও পছন্দ? তুই শুধু। কি? ইমার কপাল কুঞ্চিত হয়, চোখে ভাসে কৌতূহল। কিছু না, আমার সামনে থেকে যাও, জাস্ট গেট লস্ট। ইমা ভীরু পায়ে নামতেই শান হাত টেনে আনে। কই যাও? আপনি তো বললেন চলে যাও, গেট লস্ট। আমি বলবো আর তুই চলে যাবি? শানের চোখ রাগে লাল হয়ে যায়, কণ্ঠ ধারালো তলোয়ারের মতো ঝনঝন করে। ইমা এবার শব্দ করে কেঁদে দেয়। তাহলে কি করব? যাব না? চুপ! কেন, মাথায় বুদ্ধি নাই? বুঝিস না কিছু? সারাদিন তো সুযোগ পেলেই পটর পটর করিস, এখন কেন বুঝিস না? আল্লাহ, কোন গ্যারাকলে পড়লাম! যেদিকে যাই সেদিকেই দোষ। যেতে বললে বসে থাকতে হয়, আজই প্রথম জানলাম। হায় রে, এত বেকুব কেন আমি কিছুই জানি না। বিড়বিড় করছিস কেন? জিনে ধরেছে? আশিক জিন? ইয়া মাবুদ, আশিক রে, তুই তো
কুফরে হারামজাদা, তোর নাম নিয়ে এই কি টর্নেডোর কবলে পড়লাম। মাবুদ রক্ষা করো, 100 টাকা ফকিরে দিব। ইমা বেকুবের মতো শানের মুখের দিকে তাকিয়ে থাকে ড্যাবডেবিয়ে। কথা বল। কি বলবো? আমি কি জানি কি বলবি? ও হ্যাঁ, আশিক আর তোর লাভ স্টোরি বল। ইমা বিরক্ত হয়ে কাঁদো কাঁদো গলায় ঝাড়ি মেরে বলে। আরে দূর, না না কিছু না। কি? শানের ধমকে ইমা ভরকে গিয়ে বলে। আমার হাতে ব্যথা করছে, হাত ছাড়েন। শান আরো জোরে হাত চেপে কিছুক্ষণ দাঁড়িয়ে ইমার মুখে ব্যথার ছাপ আসার পর ছেড়ে দেয়। ইমা তাড়াতাড়ি বিছানার এক কোণে চুপটি করে বসে হাতে ডলে। শাড়ির আঁচল সরিয়ে হাতটা দেখে লাল হয়ে আছে। খুব রাগ হয় ইমার। শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে যায়। শব্দ করে কেঁদে ওঠে অভিমানে। আপনি যখন আনিকা আপুর সাথে উম্মা উম্মা করেন সেটা কিছু না, আরও তো কত কিছু করেছেন মেয়েদের সাথে। আর আমি তো কিছুই করি নাই। ওই ছাড়া আমারে চিঠি দিছে, আমার কি দোষ? দুনিয়ার সব ছামড়াগুলা লুচ্চা, আপনার আর ওই আশিকের মতো। আমার হাত। ইমা ভ্যা ভ্যা করে গলা ছেড়ে কাঁদে। শানের এতক্ষণে হুঁশ ফেরে। মাথাটা পুরো আউলে গিয়েছিল ইমার মুখে অন্য পুরুষের কথা শুনে। সহ্য হয়নি শানের, কিছুতেই সহ্য হয়নি। বাড়াবাড়ি রকমের বিহেভ করে বসেছে মেয়েটার সাথে। দ্রুত ওয়াশরুমে ঢুকে মুখে চোখে পানির ছটা দেয়। স্পষ্টভাবে ইমার কান্নার আওয়াজ পাচ্ছে সে। প্রচণ্ড অপরাধ বোধ কাজ করে এবার শানের। ওয়াশরুম থেকে বের হয়ে ইমার মুখোমুখি বসলে ইমা হাঁটুতে মুখ ঠেকিয়ে তখনও কেঁদে যাচ্ছে। আচ্ছা সরি, ভুল হয়েছে আমার। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, বিশ্বাস করো। ইমা অন্যদিকে ফিরে আছে। সে বোধহয় পণ করেছে এদিকে তাকাবে না। শান কয়েকবার হাত এগিয়ে আবার নামিয়ে নিল সংকোচে। ইমা সরি। আচ্ছা বলো, কি করলে আমার গুনাহ মাফ হবে? আমি তাই করব। ইমা ভেজা চোখে শানের দিকে অভিমানে গাল ফুলিয়ে বলে। সত্যি যা বলবো তাই মানবেন? 100%। শানের মুখে হাসি। তবে ইমার ভেজা চোখ সে হাসিটা যথাযথভাবে ফুটতে দিল না ঠোঁটের কোণে। না, কোনো পার্সেন্ট বললে হবে না। বলেন আল্লাহ তুমি সাক্ষী, ইমা যা বলবে আমি চোখ বন্ধ করে তা মেনে চলবো। শুধু আজ নয়, সারা জীবন মানবো। কি এমন বলবে যার জন্য আল্লাহকে সাক্ষী রাখতে হবে? যান, আপনার সাথে কথা নাই, যান আপনি। ইমা আবার অন্যদিকে মুখ ফিরিয়ে ফুপায়। হো গড, ওকে, যা বলবা তাই হবে। বলো, কান্না থামাও প্লিজ। আমি ওষুধ নিয়ে আসি আগে, ওয়েট। শান এবার বাহু লাল হয়ে যাওয়া স্থানে মলম লাগিয়ে দেয়। ইমা গাল ফুলিয়ে বসে থাকে শানের মুখের দিকে, ক্রূর দৃষ্টিতে তাকিয়ে থাকে। তুমি জানো এভাবে তোমাকে পেঁচার মতো লাগছে, গুলোমুলো পেঁচিটা আমার। ইমার দুগাল টেনে শান শব্দ করে হেসে ওঠে। ইমার আগে নামতে গেলে শান হাতটা ধরে বলে। আচ্ছা, আর হাসবো না। বলো, কি করলে তোমার চোখে জল আনার গুনাহ ক্ষমা হবে? যা বলবো তাই করতে হবে, এর হের ফের হওয়া চলবে না। আর একবার আগে ভাগে ভেবে নিন, পরে মত পাল্টে ধোঁকাবাজি করতে পারবেন না। এই জীবন চলে গেলেও শান তোমাকে ধোকা দেবে না। যা বলবে তাই মাথা পেতে নেব। যদি মরতে বলো মরে যাব নির্দ্বিধায়। শানের এই কথা ইমাকে বাকরুদ্ধ করে দেয়। শানের ঠোঁট জোড়ায় হাত রেখে বাকি শব্দগুলোকে থামিয়ে দেয় শানের কণ্ঠনালীতেই। দুজন দুজনের চোখে হারিয়ে যায় সব ভুলে। দৃষ্টি বদলে আজ আনুষ্ঠানিকভাবে মন বদলও হয়ে যায়। মুখোমুখি বসে, অথচ যেন কত কাছাকাছি তারা দুজন। শানের চাহনি মায়ায় হারিয়ে ইমা ভুলে যায় কি বলতে চেয়েছিল। দুজনের হৃদয়ের ভাষা প্রকাশিত হয় সকল জড়তা বিভেদ ভুলে। পরস্পরকে তারা আজ গ্রহণ করে আপন রূপে। মোবাইলের রিংটোনে ঘুম ভাঙল শানের। নড়তে গিয়েও তড়িঘড়ি নড়তে পারল না। ইমার মাথাটা বুকে থাকায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে শুয়ে আছে ইমা। শানের ঠোঁট জোড়া অন্যরকম সুখে প্রশস্ত হলো। আজ জীবনটা পূর্ণ হলো শানের। বাঁচার নতুন মানে খুঁজে পেল। রিংটোনের আওয়াজে ইমা কপাল কুঞ্চিত করে মুখ তুলে তাকালো। শান তখনও সমস্ত পৃথিবীকে অগ্রাহ্য করে ইমার মুখ পানে চেয়েছিল। ইমার ঘুম ঝরানো চোখ লজ্জায় নত হয়ে গেল। অতি মোলায়েম স্বরে বলল। রিংটোন বাজছে তো। বাঁচতে দাও, ওটা ইম্পর্টেন্ট নয় তোমাকে দেখার থেকে। ইমা লজ্জার সম্পূর্ণ মুখ লুকায় শানের বুকে। ধরেন না, কান ঝালাপালা হয়ে যাচ্ছে আমার। ইমা মুখ লুকিয়েই বলে গেল। শান মুস্কি হেসে ঘাড় ঘুরিয়ে মোবাইলটা হাতে নিয়ে দেখে রিফাত কল করেছে। কল রিসিভ করতেই ওপাশ থেকে উত্তেজনায় টকবক করে কিছু বলতে যাচ্ছিল। তার আগেই শান গম্ভীর গলায় বলল, আই উইল কল ইউ লেটার। কথাটা বলেই মোবাইল কেটে ইমাকে শক্ত করে জড়িয়ে কপালে গালে চুমু দিয়ে বলল, আমার শাস্তি তো পেলাম না, উল্টো ভালোবাসার সঞ্জীবতায় ভরিয়ে দিলে এই রুক্ষ শুষ্ক
বিরান জীবনটাকে। বলো না কি বলতে চেয়েছিলে। এখন নয়, পরে বলবো। না, এখনই বলো। আপনি ওয়াদা করেন আমার মন ভাঙবেন না? ইমা মুখ তুলে কাতর কণ্ঠে শানের মুখের দিকে হাতটা বাড়িয়ে দেয়। শান একাগ্র চিত্তে ইমার মলিন মুখটার দিকে তাকিয়ে মুচকি হেসে ইমার মাথাটা মুখের কাছে এনে কপালে আলতো করে চুমু দিয়ে বলে, তোমার মন ভাঙার আগে যেন আমি মরে যাই ইমা। ইমা শানের ঠোঁটে হাতটা চেপে ধরে গাল ফুলিয়ে বলে, শুধু ফালতু কথা বলেন আপনি। মরুক আপনার দুশ্মন, আমার স্বামীর আয়ুতে আল্লাহ বরকত দিক। আচ্ছা। ইমার হাতটা ঠোঁট থেকে সরিয়ে বুকের বাঁ পাশে রাখে। আমার স্বামী কথাটা শানের কাছে মধুময় লাগলো। ইমা মুখ তুলে বলল, এবার বলি। বলো। আপনি দ্বিতীয়বার কোনো নারীর দিকে দৃষ্টি নিক্ষেপ করবেন না, জানেন তো? প্রথম নজরে মাফ, দ্বিতীয় নজরেই কিন্তু পাপ। দ্বিতীয়, নিয়মিত নামাজ কায়েম করবেন। তৃতীয়, অতীত পাপের জন্য মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। আমি চাই না আপনার অতীত আপনার আর আমার ভবিষ্যৎ নষ্ট করুক। আপনার তওবা আমাদের সুন্দর জীবনের জন্য অতীব জরুরি। চতুর্থ, আদর্শ মানুষ তথা আদর্শ স্বামী রূপে নিজেকে তৈরি করবেন। শান মুচকি হেসে বলে, ব্যাস এতটুকুই। তোমার জন্য তো আমি জীবনটাও বিনা বাক্যে দিয়ে দিতে পারি। আমি আজ আমার ব্রাইডের কাছে ওয়াদা করলাম যে যা বলেছে আমি তাই করব, এর অন্যথা হবে না। ইমা খুশিতে শানের গলা জড়িয়ে কেঁদে দেয়। এত ভালো লাগছে আজ ইমার। শান অবাক হয়ে বলে, আবার কি বললাম? এই দেখো, প্লিজ কেঁদো না। আপনি আমাকে আজ অনেক কিছু দিয়েছেন, সম্মান, সুখ, সংসার, সব। এত কিছু পেয়ে খুশিতে কেঁদে ফেলেছি। ভাবিনি এমন সুখের কপাল আমার হবে। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। যাক, খুশি হোক আর দুঃখ, আমার বইয়ের চোখের জল গড়ানো মানা। ইমা ফিক করে হেসে ওঠে, সাথে শানও। আচ্ছা শুনুন, জি বলুন আমার ব্রাইড। আপনার হৃদয়ে আমি ভিন্ন অন্য নারী কোনো দিন আসবে না, কথা দিন। আসলে সমস্যা কি? একটা বান্ধবী বাবা, সারাদিন আশিকের গল্প শোনাবা তাকেও। যান সরেন, কথা নেই আপনার সাথে। আমি জানি আপনি দুদিন না যেতেই অন্য মেয়েদের সাথে আবার উম্মা শুরু করবেন। এমন করলে ঠিক আমাকে হারাবেন বলে দিলাম। চুপ। শান ধমক দিয়ে ইমাকে বুকে লুকিয়ে রাখে। আপনি জানেন আমি আপনাকে অন্য কোনো মেয়ের সাথে দেখতে পারবো না, কোনো দিন না। কিছু সম্পদ থাকে মানুষের জীবনে যাকে সে কারোর সাথে শেয়ার করে না। যা আমার তা শুধুই আমার, তা অন্য কাউকে দেব না। আপনিও আমার তেমন কিছু, যাকে ছাড়া আমি মরেই যাব, নয়তো বিকারগ্রস্ত হয়ে যাব। ইমা এবার শব্দ করে কেঁদে ওঠে। শান ইমার মাথায় হাত বুলিয়ে বলে, আমাকে বিশ্বাস করতে পারো ইমা। আমি জানি বিশ্বাস ভাঙার দহন জ্বালা কতটা ভয়াবহ। নিজে জ্বলছি, তোমাকে জ্বলতে দেব না, কোনো দিনই না। সত্যি তো? সত্যি। শান মৃদু হেসে ইমার গাল টেনে দেয়। আপনার হাসিটা অনেক সুন্দর। আপনি হাসেন না কেন? হাসির কারণ হারিয়ে ফেলেছিলাম এতদিন। আজ তোমার জন্য আবার সেই কারণটা খুঁজে। বাবা, কবি কবি ভাব। তোমার ভালোবাসার রিয়াকশন বুঝেছো? আচ্ছা হয়েছে, এবার উঠতে দিন। কোথায় না বলে যাবেন? ও হ্যাঁ, তবে আজ হয়তো হবে না। আজ অন্য কোথাও যাব, তবে একা আমি। আপনি একা কেন? এই তো পেলাম। আপনার এক্ষুনি দূরত্ব কেন? ইমার মুখ জুড়ে কালো মেঘের ঘন ঘটা। শান ইমাকে আরো নিবিড় ভাবে আলিঙ্গন করে বলে, এই শেষ দূরত্ব তোমার আমার। কথা দিচ্ছি আর দূরে যাব না, তুমি চাইলেও না। শান ইমার একান্ত মুহূর্তের রেশ কাটে। শান শাওয়ার শেষে ফর্মাল ড্রেসে রুম থেকে বের হয়ে আসে। ইমা সানা এবং অহনকে বলে বেরিয়ে পড়ে ঢাকার উদ্দেশ্যে। আসার সময় ইমা দরজায় দাঁড়িয়েছিল মলিন মুখে। শান জানে ইমার মনে বিচ্ছেদের করুণ সুর বাজছে শানের দূরে যাওয়ায়। শানেরও যে ইমাকে ছেড়ে আসতে মন চায়নি, কিন্তু না এসেও উপায় নেই। গাড়িতে বসতেই রিফাতকে কল করে। রিফাত রিসিভ করে আগের মতোই উত্তেজিত গলায় বলে, শান, আবিরের খবর পেয়েছি, ঢাকায় এক সরকারি হসপিটালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণেও। শান গাড়ি ব্রেক করে রাস্তার পাশে থামালো। কপালে রগ ফুলে উঠেছে শানের, মুখে খিস্তি এনে বলে, কোথায় ওই বাস্টারটা? জীবনের শেষ পাপ ওকে মেরেই করব। বল কোথায় ও? রিল্যাক্স শান, তুই অফিসে আয়, আমি তোকে নিয়ে যাচ্ছি। শান দ্রুত বেগে গাড়ি ড্রাইভ করে গেল সেখানে। রিফাত সহ শানের বাকি লোকেরা ঘিরে রেখেছে ক্যাবিনটা। আবিরের মা ছেলেকে এমন মুমূর্ষ অবস্থায় দেখে পারছে না এখনই হার্ট ফেল করতে, তবে তার অবস্থাও বেশি সুবিধার নয়। শান আবিরকে টেনে বিছানায় বসিয়ে মারতে গিয়েও রিফাতের বাধায় মারে না।
রিফাত ফিসফিসিয়ে কিছু বলতেই শানের চোয়াল ও কপালের রগ ফুলে ওঠে। রিফাতের দিকে রেগে তাকায়। সান মাই সন। কোটটাই পরা মাঝবয়সী এক লোক শানকে জড়িয়ে ধরতে গেলেই শান পিছিয়ে যায়। লোকটি তা দেখে মোটেও রাগ দেখায় না, বরং তার মুখে ফুটে ওঠে হাসি, মারাত্মক ব্যঙ্গাত্মক হাসি। রিফাত, ওনাকে বল উনি যেন আমার কাছে ব্যাঘাত না ঘটায়। রিফাত কিছু বলবে তার আগেই লোকটি রিফাতের দিকে মুখ খিচিয়ে তাকায়। তাতে আর সাহস পায় না রিফাত লোকটিকে কিছু বলার। শান বিষয়টা লক্ষ্য করে বলে, মিস্টার আমিন, ডোন্ট ডেয়ার টু থিঙ্ক আমি সেই ছোট্ট শান নই যে আপনাকে অবলীলায় ছেড়ে দেবে। শান ইটের জবাব পাথর দিয়ে দিতে পারে। এতদিনে নিশ্চয়ই আপনার সেটা বোঝা যাওয়া উচিত ছিল। সমস্যা নাই, আসলে সবার ব্রেন তো আর এক না, কেউ কেউ তো 5 ফেলও হয়। সান, ডোন্ট ক্রস ইয়োর লিমিট। শানের দিকে আঙ্গুল তুলে শাসিয়ে বলে। শান তাচ্ছিলের হাসি হেসে তালি বাজায়। হুম, মিস্টার আমিন, এই কথাটাই আপনি নিজে কেন বোঝেন না? শুধু শুধু চলে আসেন অপমান হতে। আপনাকে অপমান করতেও আমার রুচিতে বাধে, বুঝলেন? শানের কথায় কতক্ষণ ক্ষুদ্র দৃষ্টিতে তাকিয়ে হঠাৎ হেসে ওঠে আনোয়ার আমিন। ওহ মাই সন, এই জন্যই তোমাকে আমার এত ভালো লাগে। আচ্ছা যাও, মনে কিছু করলাম না। আফটারঅল তুমি আমার স্ত্রীর প্রিয় সন্তান বলে কথা। যা হোক, তোমার সমস্যা আমার সমস্যা। তুমি শুধু একবার বলো ড্যাড, আবিরের লাশ চাই। দেখো সাথে সাথে ওর কেল্লা ফতে করে দিব। নয়সে নচেত কি মিস্টার আমিন? পাশ থেকে রিফাত বলে ওঠে, আমি কোনো ফালতু কুকুরের সাথে কথা বলা পছন্দ করি না মিস্টার আমিন। ও আমার ভাই এবং বন্ধু, ওকে নিয়ে একটা বাজে কথা আমি সহ্য করব না। ভালোই ভালোই বলছি, চলে যান আপনি এখান থেকে। শান রেগে আনোয়ার আমিনের মুখোমুখি হয়ে ঝাঁঝালো গলায় বলে। আনোয়ার ডোন্ট কেয়ার ভাব নিয়ে পাশের চেয়ারটায় পায়ের উপর পা তুলে বসে বলে, তাহলে তুমি বলো ড্যাড, আপনি আবিরকে আমায় দিয়ে দিন। একবার বলেই দেখ, আবিরের জীবন এখনই সাঙ্গ করে দিই। শুধু আমাকে পিতা বলে আমার বশ্যতা স্বীকার করে নাও, নয়তো আবিরের একটা পশমও তুমি তুলতে পারবে না। হো রিয়েলি? শান আশ্চর্য হওয়ার ভঙ্গিতে বলে। হুম, আনোয়ারও দৃঢ়তার সাথে জবাব দেয়। লেটস সি। শান হিংস্র সিংহের মতো হুঙ্কার ছেড়ে P92 পিস্তল বের করে আবিরের কপালে ঠেকায়। আনোয়ার আগের মতোই নির্বিকার ভঙ্গিতে বসে আছেন, যেন তিনি এটাই চাইছেন। রিফাত ভালোই বুঝতে পেরেছে এই আনোয়ারের মতলব। দ্রুত শানকে বাধা দেয় পিস্তল কেড়ে নিয়ে। শান, কাম ডাউন। তোকে উত্তেজিত করছে সে। সে চায় তুই ভুল কর, কিন্তু আমি তোকে ভুল করতে দেব না। চল এখান থেকে। শানকে জোরপূর্বক সেখান থেকে নিয়ে বাইরে আসে রিফাত। শান রাগে ফুঁসতে থাকে। গাড়িতে কয়েকটা লাথি দিয়ে রাগের মাত্রা কিছুটা কমাতেই আবার আনোয়ার আমিন এসে হাজির। শানের দিকে তাকিয়ে বিদ্রুপের হাসি দিয়ে রিফাতকে উদ্দেশ্য করে বলে, কতদিন বন্ধুকে আমার জাল থেকে বাঁচাবি? একদিন ওকে আমার জালে ধরা দিতেই হবে। সেদিন আমার বশ্যতা না চাইলেও ওকে স্বীকার করতেই হবে। শান তেড়ে যেতেই রিফাত শানের কাঁধ শক্ত করে ধরে থামায়। তারপর আনোয়ারের দিকে তাকিয়ে হাসি মুখে বলে, আঙ্কেল, বয়স তো ভালোই হলো, সব বাদ দিয়ে আল্লাহর নাম নেন। আজরাইলের কাছে কিন্তু আপনার পাওয়ারের বিন্দু পরিমাণ মূল্য নেই। সো বি কেয়ারফুল। আনোয়ার রাগে দাঁত কটমট করতে করতে সানগ্লাস পরে গাড়িতে উঠে চলে যায়। এদিকে আবিরকে পাহারা দেওয়ার জন্য রেখে যায় বডিগার্ড ও পুলিশ। রিফাত অনেক বুঝিয়ে শানকে ধামরায় পাঠিয়ে দেয় সন্ধ্যায়। এদিকে রিফাত কিন্তু থেমে নেই। সে শৌখিনকে সাথে নিয়ে লেগে পড়ে আবিরকে শেষ করার প্ল্যানে। আনোয়ার আমিনকে যে চরম শিক্ষা তাদের দিতেই হবে, যেন ভবিষ্যতে ওদের পথে আসার সাহসও না পায় জানোয়ারটা। সন্ধ্যার অন্ধকার ক্রমশ ঘন হয়ে আসছে। সানার ঘরটায় অন্ধকারে ছেয়ে গেছে। সানা বিকেলের ঘটনায় ততস্থ মনে বসে আছে বিছানার এক কোণে। সে কখনো কল্পনাও করেনি অহন তাকে নিয়ে এমন কিছু ফিল করে। সানার এখনো হাত পা কাঁপছে, কণ্ঠনালী থেকে শব্দ বের হচ্ছে না। বিকালে সানা ছাদের দোলনায় বসেছিল। কিছুক্ষণ পর অহন সেখানে আসে। দুজন দুপাশে নীরবে ছিল। হঠাৎই অহন সানার মুখোমুখি বসে হাঁটু মুড়ে বসল। সানার কপালে ভাঁজ পড়ল তা দেখে, কিন্তু পরে অহন যা বলল তাতে সানার মাথায় আকাশ ভেঙে পড়ল। অহন কতক্ষণ মাথা নুইয়ে সানার সামনে বসে মুখ তুলে স্থির দৃষ্টিতে বলল, আমি বহুত চেষ্টা করেও মনকে বোঝাতে ব্যর্থ সানা। তোমাকে সে কিছুতেই ভুলতে চায় না, কিছুতেই মানতে চায় না। তুমি আমাকে না অন্য কাউকে মন দিয়ে মন পুড়িয়েছ। তোমার পোড়া মনটাকে আমাকে দাও সানা, কথা দিচ্ছি আর পুরাবো না। ভালোবাসার সতেজ করে তুলব তোমার মন।
সানা অহনের কথার জোয়ারে উথাল পাতাল হওয়া মনটাকে শান্ত করে বলে, এইসব কি বলছেন অহন ভাই? আপনার তো কিছুই অজানা নয়, তবুও। হ্যাঁ, তবুও আমার মন চাই, আগের চাইতে এখন বেশি চাই তোমাকে। একবার হারিয়ে ফিরে পাবার নিঃশ্বাসে ব্যাকুল হয়ে আছে। ফিরিয়ে দাও না সানা, প্লিজ সানা। সানা দাঁড়িয়ে সরে যাওয়া শুকনো গলায় কাঁপতে কাঁপতে বলে, এ হয় না অহন ভাই। আপনার পরিবার, আমার পরিবার কোনোদিন এটা মেনে নেবে না। তারা মানলেও আমি আমার এই নষ্ট জীবনের সাথে আপনার জীবন জুড়ে নষ্ট করতে পারবো না। আমার অন্ধকার জীবনে দয়া দেখাতে আসবেন না, দোহাই আপনার। এই দয়া নয় সানা, একে ভালোবাসা বলে। ভালোবাসা? সানার ঠোঁটে তাচ্ছিলের হাসি। ভাইয়া, এসব সোকল ভালোবাসাতে আমি শেষ হয়েছি। এই দেখেছেন আমাকে, আমার ভেতরটা পুড়ে পুড়ে এখন ছাই ছাপা আগুনে পরিণত হয়েছে। কোনো হৃদয় নেই। আপনাকে কি দেব বলেন? কিছুই চাই না আমার, শুধু তুমি নামক মানুষটা আমার হও সানা। অহনের গলা ধরে আসে, কথা বলতে কষ্ট হচ্ছে, তবুও সে আজ বলবে, সব বলবে। এভাবে প্রতি মুহূর্তে মরতে রাজি নয়। হয় সানা তার হবে, নয়তো সে জীবন ত্যাগ করবে বলে পণ করেছে। সানা অহনের মুখ পানে চেয়ে বলে, পাগলামি করবেন না ভাইয়া, আবেগ কন্ট্রোল করতে শিখুন, নয়তো আমার মতো আপনিও পুরো ছাই হয়ে যাবেন। আপনি ম্যাচিওর পার্সন হয়ে এমন ভুল করতে পারেন না। সানা আর দাঁড়িয়ে থাকে না, পা বাড়ায় নিচে নামার জন্য। শরীর দুর্বল হয়ে আসে সানার। অহনের বিধ্বস্ত চেহারা সহ্য করার মতো ক্ষমতা হয়তো তার বেশিক্ষণ থাকবে না। অহন ছুটে গিয়ে সানাকে দুবাহুতে জড়িয়ে ধরে। সানার মাথাটা বুকের বাঁ পাশে শক্ত করে চেপে ধরে বলে, শোনো সানা, আমার হৃদয়ের গতি ক্রমশ দুর্বল হয়ে আসছে। তোমার প্রত্যাখ্যান সে মানতে পারবে না। আমি ভালোবেসে সকল ম্যাচুরিটি জলাঞ্জলি দিয়েছি। আমার মাথায় এখন শুধু তুমি। তুমি চলে যাবে তো সব শেষ আমার। প্লিজ ছেড়ে যেও না, কিছু তো বলো। সানা কিছুই বলে না, বলতে পারছেই না। সে কণ্ঠস্বর আড়ষ্ট হয়ে এসেছে তার। এখান থেকে না পালাতে পারলে আজ আবার সে দুর্বল হয়ে যাবে। না, তার দুর্বলতা দু পরিবারের সম্পর্ক নষ্টের কারণ হয়ে দাঁড়াবে। শান ভাইয়ের মুখের হাসি সে আর নষ্ট হতে দেবে না। সানা মাথা নিচু করে শরীরের শক্তি দিয়ে ছুটে পালিয়ে এসেছিল অহনের বুক থেকে। ঘরে এসে কান্নায় ভেঙে পড়ে, মুখ ঠেসে বিছানায়। শান যখন বাসায় ফেরে তখন বাড়িতে থমথমে পরিবেশ। শানকে দেখা মাত্র মরিয়ম খালা এক নিঃশ্বাসে সব ঘটনা বলতে লাগলো। সন্ধ্যার আলো জ্বালানোর জন্য অহন বাবার রুমের পাশ দিয়ে ছাদে যাচ্ছিলাম। প্রায় তখন চারদিকে অন্ধকার নেমে আইছে। আজ নামাজ শেষে দুয়া দুরুদ পড়তে গিয়েই আমার দেরি হয়েছিল। এমনটা এর আগেও হয়েছে। যাই হোক, নামার সময় ঠাস করে কিছু পড়ার আওয়াজে অহন বাবার জানালায় উকি দিতেই গো বাবা! খালা এবার দম ছেড়ে হাঁফাতে লাগলেন, সাথে শব্দ করে কান্না তো আছেই। শান উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করতেই আবার বলতে লাগলেন, অহন বাবায় ফ্যানের সাথে রশি ঝুলাইয়া গলায় দিয়া গলা কাটা মুরগির মতন ছটফট করতেছিল। শান বিস্মিত হয়ে বলল, হোয়াট? অহনে কাজ করেছে? ও কই, ঠিক আছে তো? আমার তো কথা বন্ধ হয়ে গেছিল, তবুও চিল্লান দিয়া দারণ সহ সবাইরে ডাইক্কা দরজা ভাঙছি। আর একটু হলে সে বাঁচত না গো বাবা। তার হাত পায়ে জায়গায় জায়গায় রক্ত জমাট বাঁধছে। শানহন বেঁচে আছে। জেনে ছুটে অহনের ঘরের সামনে যায়। অহনকে ডাক্তার ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে গেছে। ইমা ঘুমন্ত ভাইয়ের শিউরে বসে ঠোঁট চেপে শুধু কেঁদেই যাচ্ছে। শান স্বস্তির নিঃশ্বাস নিয়ে ইমার কাঁধে হাত রাখে। শানকে দেখে ইমার মনের জোর বেড়ে যায়। ঝাঁপিয়ে পড়ে গলা জড়িয়ে ধরে নিঃশব্দে কাঁদে। আমার ভাইকে আমি আরেকটু হলে হারিয়েই বসতাম। আমার ভাই কেন এমন করলো? ও তো এমন না। হুশ, শান্ত হও। আল্লাহ পাক ওকে বাঁচিয়ে দিয়েছে, শুক্রিয়া করো, কেঁদো না। ও একটু সুস্থ হোক, আমি সবটা জেনে নেব। ইমার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেয় শান। শানের বুকে মাথা রেখে কাঁদো কাঁদো স্বরে বলে, আমার ভয় করছে খুব। ইমার চোখ মুখ নিজ হাতে মুছে গালে কপালে চুমু দিয়ে বলে, আল্লাহর উপর ভরসা রাখো লক্ষ্মীটি, সব ঠিক হয়ে যাবে। এখন চলো ফ্রেশ হয়ে নেবে। কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছো। না, আমি ভাইকে একা রেখে কোথাও যাব না। যদি আবার কিছু করে বসে? সেটাও ভাববার বিষয়। আচ্ছা, আমি খালাকে বলছি এখানে এসে থাকতে। সানাকেও বলে দিচ্ছি এদিকটা দেখে রাখতে। ইমা চোখ মুছে ভাইয়ের শিউরে বসে ঘাড় ঘুরিয়ে অবসন্ন মুখে বলে,
ও হ্যাঁ, আপনাকে তো বলা হয়নি। সানা আপু সেন্সলেস হয়ে পড়েছিল এই অবস্থা দেখে, তাই ডক্টর তাকেও রেস্ট করতে বলেছে। শান কপাল টিপতে টিপতে চিন্তিত ভঙ্গিতে বলে, আমি মাত্র কিছু সময়ের জন্য দূরে গিয়েছি, এর মধ্যে এত কিছু ঘটে গেল।